নমস্কার, দেখছেন নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আবারও সেই বালি খাদানের রক্তারক্তি হলো বাংলা। বালি খাদানের দখলদারি নিয়ে একেবারে আমরা জানি যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বারবার কিন্তু বালি খাদান নিয়ে কথা বলেছেন, সতর্ক করেছেন, পুলিশকেও সতর্ক করেছেন। কিন্তু বিষয়টা যেটা দাঁড়ালো যে আবারও সেই বালি খাদানের দখলদারি নিয়ে রক্তাক্ত হলো বাংলা, এবং এই অপরাধে আবারও নাম উঠে এলো কার? তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের। এবার এই জঙ্গল শেখ কে? এই জঙ্গল শেখের যদি আমরা কিছুটা বলি যে এই জঙ্গল শেখ তিনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন এবং তার রাজত্ব চলতো এই বালি খাদানে এবং তার নিয়ন্ত্রণেই থাকতো এই বালি খাদানে। কিন্তু ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়ার পর, তার ক্ষমতা চলে যাওয়ার পর তার এই নিয়ন্ত্রণ আর থাকলো না বালি খাদানের ওপর। এবার তার এই সেই পুরনো জায়গা কায়েম করার লক্ষ্যেই কি বোমা বাঁধা হচ্ছিল, এবং সেই বোমা বাঁধতে গিয়ে কি আবারও বিস্ফোরণের ঘটনা? আমরা প্রথমে একটি প্রতিবেদনের দিকে নজর রাখব। যে বিষয়ে আমরা কথা বলছি যে আবারও বালি খাদানের দখলদারি নিয়ে যেভাবে রক্তাক্ত হলো বাংলা, এবং দেখলাম যে অপরাধের ঘটনায় সেই নাম জড়ালো তৃণমূল নেতার। যদিও এই বালি খাদান নিয়ে সংঘর্ষের ঘটনা এই প্রথম নয়, এর আগেও কিন্তু আমরা দেখেছি তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বহুবারই আমরা দেখেছি একাধিক অভিযোগ উঠেছে, এবং সেই জায়গা থেকে এই বিষয়টা যে আমরা বলছিলাম যে জঙ্গল শেখের নাম উঠে এসছে। প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের এই জঙ্গল শেখ, তাঁরই তত্ত্বাবধানে চলত পুরো বালি খাদান, তারই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়ার পর তার নিয়ন্ত্রণ আর থাকলো না। তাহলে কি পুরনো জায়গা কায়েম করার লক্ষ্যেই বোমা বাঁধা তৈরি হচ্ছিল, বোমা বাঁধার কাজ হচ্ছিল সেখানে? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একটা প্রতিবেদনের দিকে নজর রাখবো। তো ওই বালিঘাটটা অলরেডি একজন লেসি অকশন করে লিজ পেয়েছে, সেটা তো আর দখল করার সুযোগ নেই। দেখিয়ে কোনো রকম একটা অশান্তি করে সেটা হতে পারে, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে, তারপরে আরও ঘটনা ঘটাবে। ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে, আপনার উপরও, আমার উপরেও হতে পারে। আবারও সেই বালি খাদানের দখলদারি নিয়েই রক্তাক্ত বাংলা। আবারও অপরাধের ঘটনায় নাম জড়ালো এক তৃণমূল নেতা। ঘটনার পর থেকেই নাম উঠে আসছে জঙ্গল শেখের। তার নামে অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূলের জেলা সভাপতি। কে এই জঙ্গল শেখ? কাটোয়া পুরসভার তৃণমূলের দাপুটে কাউন্সিলর। 2015 সালে তৃণমূলের টিকিটে পুরো ভোটে জিতে কাউন্সিলর হন, অথচ তার আগেই 2014 সালে ফেব্রুয়ারি মাসে একটি খুনের ঘটনায় তার নাম চড়ায়। তৃণমূলের বিধায়কের এক অনুগামীকে খুনের অভিযোগ ওঠে। অন্য অভিযুক্তরা গ্রেফতার হলেও জঙ্গল শেখের সন্ধান পায়নি পুলিশ। অথচ তার কয়েকদিনের মধ্যেই পুরো ভোটে জঙ্গল শেখকে তৃণমূল প্রার্থী করে ভোটে জিতেও যায় জঙ্গল। পুলিশের চোখের সামনে মনোনয়ন পেশ থেকে প্রচার করে যায় জঙ্গল শেখ। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করলেও সে আবেদন খারিজ হয়। এরপর পুলিশ তাকেই গ্রেফতার করে। গ্রেফতার করার কিছুদিন পর জঙ্গলে জামিনও পায়। অজয় নদীর তীরে চুরপুনি ঘাট এলাকায় রয়েছে একাধিক বৈধ বালি খাদান। এক সময় এই সমস্ত বালি খাদানগুলিতে জঙ্গলি রাজত্ব চালাত, কিন্তু ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়ার পর বালি খাদানগুলো জঙ্গলের হাত ছাড়া হয়। এই বালি খাদানগুলি ফের দখলের লক্ষ্যেই চলছিল বোমা বাঁধা। গুরুতর আহত তুফান চৌধুরী জঙ্গলের এই ডানহাত হিসেবে কাজ করত। হঠাৎ করেই বিস্ফোরণ হওয়াতেই পুরো ঘটনা সামনে আসে। বালি খাদান নিয়ে সংঘর্ষ এই প্রথম নয়। তৃণমূলের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বালি, পাথর, কয়লা পাচার নিয়ে একাধিক অভিযোগ উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সতর্ক করার পরেও অবস্থার কোনো উন্নতি হয়নি। মাঝে মধ্যেই সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বীরভূম, বর্ধমানের মতো বিস্তীর্ণ অঞ্চল।
বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল নেতা কর্মীদের নাম জড়িয়েছে। বিরোধীরা অভিযোগ করছেন শাসক দল এবং প্রশাসনের প্রশ্রয়েই চলছে অবাধে বালি, পাথর, কয়লা পাচার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন। তৃণমূল একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। এক দল ভাগ পাচ্ছে আর এক দল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। এটাই হবে যখনই আপনি রাজনীতিতে পয়সা নিয়ে আসবেন। রাজনীতি যদি পয়সা রোজগারের জায়গা হয়ে যায় তাহলে এটাই হবে। বোমা বিস্ফোরণের আগে ওই সব জায়গায় হয়েছে, এগুলো সব এমনি পরিচিত জায়গা, বোমা তৈরির, বোমা বিস্ফোরণ। তা সত্ত্বেও এগুলো হবে কারণ তৃণমূলের এবং প্রশাসনের সেখানটায় কোনো নজর নেই, এবং নজর না থাকার পাশাপাশি তাদের মদত আছে। বোমা তৈরি করা, বোমা বিক্রি করা, এটা একটা তৃণমূলের আমার একটা ব্যবসা পশ্চিমবঙ্গ। এই ঘটনায় উঠে আসছে আরও একটি দিন। তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতিকে খুনের চেষ্টা করছে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর। কয়েকদিন আগে রাজ্যের এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের কর্মীদের হাতে। প্রায়শই রাজ্যের নানান প্রান্তে তৃণমূলের হাতেই আক্রান্ত হচ্ছে তৃণমূল। তাহলে কি তৃণমূলই এখন তৃণমূলের বড় শত্রু? নিউজ টাইম। আমরা আলোচনা করব এই জঙ্গল শেখকে নিয়ে, যে খুনের অভিযোগ থাকার পরেও কি করে তাকে নির্বাচনে দাঁড় করানো হলো, কাউন্সিলর ভোটে দাঁড় করানো হলো। এবং আমরা আলোচনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রশাসনিক প্রধান, যিনি বারবার সতর্ক করেছেন বালিখাদান নিয়ে, তারপরেও কি তার কথার কোনো মূল্য দিচ্ছে না তৃণমূল নেতাকর্মীরা। আবার অন্যদিকে আমরা দেখব যে তৃণমূল বনাম তৃণমূল সেই ছবি উঠে আসছে। আমরা গতকাল দেখেছিলাম, গত পরশু সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর কিভাবে আক্রান্ত হতে হয়েছিল, আমরা দেখেছিলাম তৃণমূল বনাম তৃণমূল তত্ত্ব। আবারও কিন্তু সেই একই অভিযোগ। আমরা এইসব নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে এই যে বোমা, আবার বিস্ফোরণ, আবার মৃত্যু, এটা কতদিন, এই শব্দবন্ধ আমাদের আর কতদিন উল্লেখ করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের প্রথমে আলাপ করিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ, আমার সঙ্গে রয়েছেন সিপিআই এর রিতেশ বসাক, এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন বিজেপির প্রতিনিধি অ্যাডভোকেট অরিজিৎ বক্সি, এবং আমার সঙ্গে রয়েছেন অনলাইনে কংগ্রেসের প্রতিনিধি সন্দীপা চক্রবর্তী। আমি চারজনকেই স্বাগত জানাই। যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই কথা বলবো, যে আর কতদিন এই বোমা বিস্ফোরণের ঘটনায় শিশু মৃত্যু, এটা তো আমরা বিগত কয়েক বছর ধরেই আলোচনা করছি, কিন্তু তাহলে প্রশাসন কি করছে? পুলিশ কেন আর্মস রিকভারি করতে পারছে না? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুয়ের ঘটনার পর তিনি বলেছিলেন বোমা উদ্ধার করা হবে, আর্মস রিকভারি হবে, এরকম কিন্তু বহুবার তিনি বলেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আর্মস রিকভারি হচ্ছে না, সেই একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। আর কত? রাজুদা, আপনার কাছে প্রশ্ন রাখবো। দেখুন, এই জঙ্গল শেখ কাটোয়ার, যিনি কংগ্রেসের কাউন্সিলর ছিলেন এবং রবি চ্যাটার্জির সাথে তার একটা কংগ্রেস থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল, কংগ্রেসের নেতা বলা যায় এই জঙ্গল শেখকে। তিনি মাঝে একবার তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এবং কয়েকদিনের জন্য তৃণমূল কংগ্রেস করার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে বহিষ্কৃত করা হয় এবং পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে এই জঙ্গল শেখ, যে গুন্ডা, যে দাগি ক্রিমিনাল, এলাকায় ক্রিমিনাল বলে পরিচিত, তার সাথে কোনো সম্পর্ক নেই। এবার রাজুদা, প্রশ্ন হচ্ছে 2014 সালে যেখানে একটি খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল, তার পরের বছর 2015-তে সেখানে তৃণমূলের টিকিটেই তিনি পুরসভায় জিতে কাউন্সিলর হন, সেটা কি করে সম্ভব? এবার যেখানে খুনের নাম জড়িয়েছিল, রাজনৈতিক নেতাদের অনেক সময় কি হয়, দল চেঞ্জ করলে অনেক সময় খুনের বিভিন্ন রকমভাবে করে। কংগ্রেস থেকে যখন এসেছিল তখন বামপন্থী কংগ্রেস একটা সেসব অভিযোগ নিয়ে এসে খাড়া করেছিল, তো পরবর্তীকালে দেখা গেছে যে সেই লোকটা দোষী, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেখুন, এই রাজ্য সরকার এবং এই প্রশাসন কোনোভাবেই কোনো ক্রিমিনালকে সাপোর্ট করে না, সে যে দলের হোক, সে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক বা কংগ্রেস হোক বা সিপিএমের হোক। অপরাধ দেখলে একদম চোখ কান বুঝে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এই প্রশাসনের এটাই নিয়ম এবং এটাই নীতি। কিন্তু আপনারা বারবার যেটা প্রকাশ্যে আসে, রাজুদা, যখন সেটা প্রকাশ্যে আসে না, আপনারা প্রকাশ্যে না, প্রত্যেকটা ঘটনা আপনারা দেখুন। এটা যদি বলেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আজকে দেখুন কসবার যে ঘটনাটা ঘটেছে, কসবার যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আপনারা মানে মিডিয়া জানার আগে, বিরোধীরা জানার আগে পুলিশের কাছে অভিযোগ হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারের পরে মিডিয়া জেনেছে, আপনারা জেনেছেন, বিরোধীরা সেখানে নাটক করছে। না, আমরা এই ঘটনার কথা বলছি না, আমরা বলছি মনোজিৎ মিশ্র, প্রত্যেকটা ক্ষেত্রে মানে যে কোনো মনোজিৎ কেন, আপনি আরজিকর দেখুন, প্রত্যেকটা
তিনি তো কয়েক বছর যতগুলো হাইলাইটেড কেস, একদিনের ক্রাইম নয়, এটা তো বারবার আমরা বলছি রাজুদা। তাহলে আপনি যতগুলো কি করে হাইলাইটেড বলছেন? কেস, সব কেসগুলোতেই শাসক দল এবং এই প্রশাসন সক্রিয়ভাবে ব্যবস্থা নিয়েছে এবং বেশ কিছু কেসের ক্ষেত্রে এই রাজ্য সরকার তাদেরকে খুব শীঘ্র 2 মাসের মাথায় 56 দিনের মাথায় তাদেরকে ফাঁসির সাজা এনে দিয়েছে। অর্থাৎ এই শাসক দল এবং এই প্রশাসন এবং রাজ্য সরকার অপরাধীদের কখনো ক্ষমা করে না, অপরাধীদের পাশে থাকে না, এবং বিরোধী দলের হোক বা শাসক দলের হোক তাদেরকে ছেড়ে কথা কয় না। কিন্তু ম্যাডাম, আপনারা যে অভিযোগটা করছেন এবং একটা ন্যারেটিভ একটা খাড়া করার চেষ্টা করছেন যে এখানে বালি মাফিয়াদের একটা দৌরাত্ম এবং সেই তাকে কেন্দ্র করে, আপনাদের আমি জানিয়ে রাখি অদ্ভুত ব্যাপার রাজুদা, আমরা করছি না, আমরা অভিযোগ করছি না, অভিযোগ করছেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আপনাদেরই দলের লোক। আমরা কেউ কোনো অভিযোগ করছি না। এই মুহূর্তে বালির যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এখন আর এইভাবে বালি মাফিয়ারা কোনোভাবে বালি মাফিয়া করতে পারে না, কারণ এগুলো ড্রেজিং যে বিষয়গুলো, যে নদীর যে নিকাশি ব্যবস্থার জন্য ড্রেজিং করা হয় এবং সেগুলো টেন্ডারের মাধ্যম দিয়ে দেওয়া হয়। কোনো ব্যক্তি এইভাবে গিয়ে ওই জলের মধ্যে করে বালি তুলতে পারে না, যদিও এখন বর্ষার সময়, এখন তো বালি তোলা টোটালি বন্ধ। অর্থাৎ এই জিনিসটা যে ভিত্তিহীন অভিযোগ মিডিয়া একটা চলছে সকাল থেকে, এটার সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু লোকটা ক্রিমিনাল, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এবং আপনাকে আরো একবার আমি বলবো, মিডিয়া কোনো ভিত্তিহীন অভিযোগ করছে না, করছে আপনাদের দলের বিধায়ক, সেই তৃণমূল জেলা সভাপতি, আপনাকে আমি স্মরণ করাচ্ছি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। না, রবিবাবু বলেছেন, রবিবাবু বলেছেন ওই লোকটা বালি মাফিয়ার সাথে যুক্ত, বালির সাথে যুক্ত, কিন্তু এই মুহূর্তে ওই রকম জায়গায় কোনো বালিকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেনি। তাদের মধ্যে কোনো একটা গন্ডগোল বা এলাকা ভিত্তিক কিছু একটা ঝামেলা আছে, যার ফলে এটা হয়েছে। এখন পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বিস্ফোরক অভিযোগ এনেছেন যে তাকে খুন করার একটা চক্রান্ত ছিল, পরিকল্পনা ছিল। এটা যদি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মনে হয়, হতেও পারে, শুধু তিনি নয়, তার অনুগামীরাও টার্গেট ছিলেন। ঠিক, এইটা রবিবাবুর সাথে ওই জঙ্গল শেখের দীর্ঘদিনের একটা শত্রুতা রয়েছে। সেখানে রবিবাবু যদি আশঙ্কা করে এটা হতেও পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সে যে তৃণমূলের বহিষ্কৃত নেতা বলে নয়, সেটা বরাবর মিডিয়া ভিত্তিহীন অভিযোগ করছে। না, মিডিয়া যে এখনই আপনি বালি পাচার হচ্ছে, কয়লা পাচার হচ্ছে, এই যে আপনারা একটা গল্প বলছিলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এটা বালি পাচারকে কেন্দ্র করে বোম বারুদ চলেছে, আসলে এই ঘটনার সাথে বালির সম্পর্ক নেই। হয়তো ওই লোকটার সাথে বালি মাফিয়াদের যোগাযোগ থাকতে পারে বা তার কোনো ব্যাকগ্রাউন্ডের পিছনে রেকর্ড থাকতে পারে, কিন্তু আজকের ঘটনার সাথে এই বালি তোলা, বালি এই সমস্ত ব্যাপার নেই। তার একটা সম্পূর্ণ এলাকা ভিত্তিক একটা ক্রাইম। এই লোকটা সমাজ বিরোধী নামে এলাকায় পরিচিত, সেই হিসেবে করেছে। অরিজিৎ বাবু, এই যে বোমা বিস্ফোরণ হচ্ছে, সেখানে মৃত্যু হচ্ছে, কয়েক বছর ধরেই এই ছবি দেখা যাচ্ছে, তো প্রশাসন এটা রুখতে পারছে না কেন? কোথায় সমস্যা হচ্ছে? যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন কি সমস্যা হচ্ছে, যার জন্য বকটুয়ের পর আমরা দেখেছি আর্মস রিকভারির কথা বলেছেন, কিন্তু কোনোভাবেই সেটা বন্ধ করা যাচ্ছে না। না, বন্ধ করা যাবে না, তো বন্ধ করা যাবে না এই কারণেই, কারণ একটু আগে রাজুবাবু যে কথাটা বললেন, আমি ওনার সমস্ত কথার মধ্যে একটা কথাকে একদম সমর্থন করছি, যে তৃণমূল কংগ্রেস কি বললেন, ক্রিমিনালদের করে না, কি ছেড়ে দেয় না। ঠিক কথা, তৃণমূল কংগ্রেস ক্রিমিনালদের ছেড়ে দেয় না, তৃণমূল কংগ্রেস ক্রিমিনালদের ডাইরেক্ট গুন্ডা মস্তান থেকে জনপ্রতিনিধি বানিয়ে দেয়। একদম পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেস পাড়ার গুন্ডা মস্তান যত এই তোলাবাজ রয়েছে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে দেয়। আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে আপনি কোন লোক পাবেন না যার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে, কিন্তু সে কোনো না কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের আশ্রয় নেই, হয় কাউন্সিলর, নয় এমএলএ, নয় কিছু না কোনো পদাধিকারী এই ম্যাঙ্গো মডেল, আনারস মডেল, কিছু না কিছুতে কোথাও না কোথাও তারা ক্রিমিনালদের অ্যাকোমোডেট করে দেয়। এটা এদের একটা অদ্ভুত সুন্দর গুণ। এখন কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জির কথায় কেন কাজ হচ্ছে না, এটা একটা খুব ভাইটাল প্রশ্ন। কেন কাজ হচ্ছে না, আমি একটাই কথা বলি প্রথমে, কাজ হবে কি করে? আমি ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাগুলো বলছেন যে আমরা পুলিশকে নির্দেশ দিচ্ছি এই তদন্ত করার জন্য, পুলিশ কাজ করুক, বোম উদ্ধার করুক, অস্ত্র বার করুক। আর সেই মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী, তিনি একসময় অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে বলেছিলেন, ওই আপনি যে বারবার বকটুয়ের ঘটনা বলছিলেন, উনি কোট আনকোট পরিষ্কার বলেছিলেন, আমি এসপি কে বলে দিয়েছি এটা হচ্ছে, এইভাবে এই হয়েছে। মানে উনি ওখানে বসে পুলিশ মন্ত্রী বলেছিলেন এসপি কে ইনভেস্টিগেশন হবার আগেই কিভাবে ইনভেস্টিগেশন হবে, কিভাবে চার্জশিট হবে, কিভাবে ট্রায়াল হবে, উনি সব ওখানেই ডিফাইন করে দিলেন। এই যে একটা অদ্ভুত বিচারিতা,
মুখ্যমন্ত্রী আবেদন করছেন, পুলিশ মন্ত্রী সেটাকে ভায়োলেট করছেন। যিনি মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই 75-25 এর বকরা বিলিয়ে দিচ্ছেন, তিনি আবার বলছেন না না বালি খাদান থেকে করো না। বালি খাদান আজকের দিনে নেই বলে অনেকক্ষণ বলছিলেন, ঠিক কথা। তৃণমূল অদ্ভুত সুন্দরভাবে এই বালি পাচারকে খুব সুন্দরভাবে মডিফাই করেছে। আজকের দিনে তারা বালি পাচার করছে না, আজকের দিনে তারা কি করছে, খুব পদ্ধতিগতভাবে সেখান থেকে তোলাবাজিটা করছে। কিভাবে করছে, নিজেরা ওখানে বালি পাচারের মধ্যে ইনভলভ হচ্ছে না, টেন্ডার যে কন্ট্রাক্টররা পাচ্ছে একদম। এই যে আজকের এই গন্ডগোল, এই গন্ডগোলের মূল জায়গা হচ্ছে এই বালি খাদানের যারা টেন্ডার হোল্ডার তাদের কাছ থেকে বকরাটা কি আদায় করবে, এটাই হচ্ছে ডিসপিউটের মূল পার্ট, এছাড়া আর কিচ্ছু নয়। উনি বারবার বলছিলেন কংগ্রেস থেকে এসেছেন না কোথা সিপিএম থেকে এসেছেন, তাদের বিচারিতা নয়, অর্থ আর ক্ষমতাটাই এখানে মূল কারণ বলছেন অরিজিৎ বাবু। ক্ষমতার থেকেও বেশি অর্থ, কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র অর্থের উপর, শুধুমাত্র অপার বাংলোতে ওই খাটের তলার 52-50 কোটি, ওটা তো একটা ট্রেলার ছিল। এরকম কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তোলাবাজির উপর এই পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই তোলাবাজিতে তৃণমূল কংগ্রেস এখন নিজের মানে কর্মীদেরও ভরসা করে না, এই তোলাবাজি সিন্ডিকেটের পুরো অর্গানাইজেশনটা সামলায় পুলিশ। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং তার ভাইপোর জন্য তোলা গুছিয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। যিনি বলছেন অস্ত্র উদ্ধার করো, আচ্ছা অস্ত্র উদ্ধার হলো না কেন? যখন ওই নৈহাটিতে নাকি বাজি কারখানা। অরিজিৎ বাবু, সন্দীপা আপনার কাছে যে প্রশ্ন নিয়ে যাব, যে এই যে পুলিশ কিছু করতে পারছে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন কিন্তু তার কথাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে না কোথাও গিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন সামনে আসছে সন্দীপা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে জানেন, জেনে বুঝেই তাহলে কথা বলার সুযোগ দিতে চাইছেন না বলেই আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে যে পুলিশ বাজেট নিয়ে কোনো কথা হয় না, বিধানসভায় বিরোধীদের তিনি বলতে দেন না, এটাই কি তার কারণ? বিধানসভার কথা আমি পরে বলবো। যে মাননীয়া বলেছিলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, আজকে সেই গুন্ডারা শুধু মাননীয়াকে নয়, শুধু তৃণমূলকে নয়, এই এন্টায়ার বাংলাটাকে কন্ট্রোল করছে। এই এন্টায়ার পশ্চিমবঙ্গ মাননীয়া একদম পুজোর থালির মতন সাজিয়ে সেই গুন্ডাগুলোকে দিয়ে দিচ্ছে। এবার যদি কেউ বলে যে মাননীয়া কিছু জানেন না, মাননীয়া তো জানেন শওকত মোল্লা বোমা বাঁধেন, জানেন তো, উনি তো সর্বসম্মুখে বলেছিলেন। রাজু বাবু অত বড় মাননীয়ার মতো, মাননীয়ার থেকে বড় তৃণমূলই তো নন, তো সেখানে দাঁড়িয়ে এটা অস্বীকার করার মতন কিছু নেই। মাননীয়া জানেন কে কে বোমা বাঁধেন, ওনার দলের কারা কারা সম্পদ আছেন, কোন কোন রত্নগুলো লুকিয়ে আছে। জঙ্গল শেখার কথা বলা হচ্ছে, জঙ্গল শেখকে 2015-তে অ্যারেস্ট করা হয়েছে, খুব ভালো কথা। কংগ্রেস করতো, মাননীয় তো আগে কংগ্রেস করতো, তো কি হয়েছে? মাননীয়ার মাথায় যে রড মেরেছিল লালু আলম, সে বামপন্থী করতো, কিন্তু মাননীয় ওকে তো বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছিল তৃণমূলে এনে, ওর গোটা পরিবারকে নগর পঞ্চায়েতের আন্ডারে ঢুকিয়ে দিয়েছে। ওইসব কে তৃণমূল করতো, কে ডাইনোসর আমলের ছিল, কে কি করতো, ওইসব বলে লাভ নেই চ্যানেলে। প্রধান এবং প্রথম কথা হচ্ছে যে আপনারা যতই বলুন না কেন যে বিরোধী শূন্য, আমরা তো তখন, আপনি বলছেন যে শুরুতেই আপনি বলেছিলেন সঞ্চালিকা দেবী যে আর কত, আরজি করার সময় অরিজিৎ সিং গান গেয়েছিলেন যে আর কত। আমরা এখন বলছি যে আমরা এসব দেখে দেখে বুঝে বুঝে আমরা এখন হাসছি, আপনাদের মুখে ফেনা উঠে যাবে। তৃণমূলের বোমা শিল্প বন্ধ হবে না, তৃণমূলের তোলাবাজি বন্ধ হবে না, তৃণমূলের বখরার লড়াই বন্ধ হবে না। আমরা বলেছিলাম যে বাংলাটাকে, পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করতে চাইছে। আজকে যে কংগ্রেসের কথা টেনে আনলো, এই তৃণমূলরা বলে কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখা যায় না, কিন্তু যখন তৃণমূলের শয়তান রূপী মানুষগুলো যখন নিজেদেরকেই এখন খাবলে খুবলে খাওয়ার চেষ্টা করছে, এখন কংগ্রেসকে খুব দেখা যাচ্ছে, তাই না? কংগ্রেস একদম এখন চোখের সামনে দাঁড়িয়ে গেছে, মানে আর কত, আমরাও বলছি আর কত, নির্লজ্জের মতো। সন্দীপা, এটা সত্যি যে আর কত এরকম উদাহরণ আমাদের দেখতে হবে। এবং বোমা শিল্প যে কতটা ভয়ানক, আমি যদি একটু পরিসংখ্যান দিই, আমি এটা নিয়ে একটা ব্রেক নিয়ে ফিরছি। সঞ্চালিকা দেবী, আমি একটু শেষ করে নেই, শুধু সেটা নয়, 2015-15-তে যখন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাটোয়ার এই জঙ্গল শেখকে ধরা হয়েছিল, তৃণমূলের কাউন্সিলর, 2016-তে বিচারকের কাছে হুমকি আসে ফোন থেকে। বিচারক মহাশয় ছিলেন সৌমেন বাবু, ওনার কাছে হুমকি আসে যে হয় এই জঙ্গল শেখকে ছাড়তে হবে,
নয় বিচারকের খবর আছে, যদি ছেড়ে দেয় তাহলে উপঢৌকন পাবে, তখনও সে তৃণমূলটাই করে। আজকের দিন অব্দি জঙ্গল শেখ জেলের মধ্যে আছে আমরা যতটুকু জানি। তাহলে কিভাবে জেলের মধ্যে থেকে বোমাবাজি থেকে শুরু করে এই যে বালি খাদানের বখরার লড়াই, সব প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করা জেলের মধ্যে থেকে পশ্চিমবাংলার জঙ্গল শেখ, সন্দীপা আপনাকে একটা ইনফরমেশন দিই, জঙ্গল শেখ কিন্তু জামিন পেয়ে গেছে। জঙ্গল শেখ এখন আর জেলে নেই, জঙ্গল শেখ আর জেলে নেই, তিনি জেল থেকে মুক্তি পেয়ে গেছেন এবং তারপরে এই সম্প্রতি মুক্তি পেয়েছেন এবং তারপরেই কিন্তু এই বোমা বাঁধার কাজ একেবারে তোড়জোড় শুরু করে দিয়েছেন এবং তিনি বহিরাগতদের এনেও বোমা বাঁধছেন। তো এই আলোচনা নিয়ে আমরা ফিরবো এবং বোমা শিল্প কতটা ভয়ানক এই ব্যাপারে আমরা পরিসংখ্যানও দেবো, এই নিয়ে আলোচনাও করবো। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনা সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আমরা আলোচনা করছি আজকে কাটোয়া নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আবারও বোমা বিস্ফোরণের ঘটনা এবং একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে আবারও। রিতেশদা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বারবার এই ঘটনা এবং কখনো দেখা যাচ্ছে টিএমসিপি করলে চাকরি হচ্ছে, টিএমসিপি করলে ইউনিভার্সিটিতে যথেচ্ছাচার করা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে বোমাবাদ দিকেও যে বিস্ফোরণের ঘটনা হয়ে বারবার অপরাধে নাম উঠে আসছে তৃণমূলেরই। তো সেখানে দাঁড়িয়ে যে বাংলার রাজনীতিতে এই অবস্থাটা দাঁড়াচ্ছে কেন, কি মনে হয়? দেখো, এই অবস্থাটা দাঁড়াচ্ছে কেন সেটার সব বিশ্লেষণ আমাদের পক্ষে করা সম্ভব নয়। তবে আমরা যেটা বলতে পারি যে 34 বছরে আমরা যখন জিততাম তখন আমরা আবির খেলতাম, আর এই 2011-র পর থেকে তৃণমূল যখন জেতে তখন তারা বোম নিয়ে খেলে এবং বোমটা বিরোধীদের ঘরের ওপরে ফেলে, তাহলে তামান্নার মতো শিশুর মরতে হতো না। তৃণমূলের এখন হচ্ছে কি বলতো, বোমাটা একটা কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং এই কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে কেননা বোমাটা তো দেখো, যে বোমা বানাচ্ছে বা যার কাছে অর্ডার গেছে তাকে তো কিনতে হবে, তো কিনতে গেলে তো কোনো খদ্দের না হলে সে এমনি এমনি বোমা তো বানাবে না। তার মানে বাজারে খদ্দের আছে এবং যথারীতি সেই খদ্দেরগুলো আমরা নই, এইটুকুনি আমরা যদি সেইটা হতাম তাহলে পুলিশ অনেক আগে আমাদের ধরে নিয়ে যেত। তাহলে এই বোমা শিল্পের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় কি জানো, এই যে 45 মিনিট ধরে আমরা যে আলোচনা করব এতে কিচ্ছু হবে না, এই কারণে যে তৃণমূল মানুষের কাছ থেকে টাকা তোলে, কাউন্সিলর তার প্রমোটারের কাছ থেকে টাকা তোলে, এমনকি ওয়ারিশন সার্টিফিকেট চেয়েছে তার জন্য 50,000 টাকা ক্লেম করেছে আমি যা শুনেছি। এবং এই টাকা নিয়ে তারা বোমা কেনে, পিস্তল কেনে, গুলি কেনে, সব কেনার পরে সেইগুলো দিয়ে আবার মানুষকেই ভয় দেখায়। এই যে মানি চেনটা, তৃণমূলের মূল ভিত্তিটা হচ্ছে টাকা। এই টাকারটা যদি সোর্সটা যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি এই সোর্সটা বন্ধ করে দিতে পারে, আপনি দেখবেন যে তৃণমূল আর ওই বোমও কিনবে না আর বোমা শিল্পগুলো তৈরিও হবে না। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে বন্ধ করার জন্য মানুষকে অনেক সচেতন হতে হবে, নাহলে পাড়ায় পাড়ায় জেসিবি হবে, পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান হবে। জেসিবির বাড়িতে আদালত বলেছে যে একটা ফ্লোর ভেঙে দেখান। এখন অবধি তৃণমূল পরিচালিত পৌরসভা একটা ইট খুলে নিয়ে আসে, ইট, আমি তলা তো বাদই দাও, ইট খুলে নিয়ে আসার মতো ক্ষমতা হয়নি। তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে, কাকে ভরসা করবে? এর জন্য আমার মনে হয় যে মানুষ অনেক বেশি সচেতন, মানুষ বুঝছেন সবটা, মানুষ তার সিদ্ধান্ত জানাবেন, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই যে মনোজিৎ মিশ্র কিন্তু শুধুমাত্র এই মনোজিৎ মিশ্র নয়, তুমি যদি খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা কলেজে একটা করে মনোজিৎ আছে এবং তারা হচ্ছে ইউনিয়নের কেউ না, ইউনিয়ন তো নেই, 8 বছর ধরে তো ইউনিয়নের কোনো নির্বাচন নেই, তার মানে ইউনিয়নটা এখন নেই। তাহলে এখন ওই ইউনিয়ন রুম খুলে যারা ওখানে ব্যবসা করছে, মানে ওই তোলাবাজির ব্যবসা, সেই ব্যবসা বন্ধ যদি ইমিডিয়েট না হয়, ছাত্রছাত্রীরা যদি রুখে না দাঁড়ায়, ইউনিয়নের কোনো দাদা নেই, কাউকে বলবেন না যে সেই ইউনিয়নের দাদা, নির্বাচন হয়নি 8 বছর ধরে, যে কলেজে নির্বাচন হয়েছে সেই কলেজে আমি স্বাগত জানাই, যে ইউনিয়ন পেয়ে থাকুক তাকে স্বাগত জানাই, কিন্তু যে কলেজে ইউনিয়ন হয়নি, যেই কলেজে ইউনিয়নের নির্বাচন হয়নি সেখানে কোনো ইউনিয়নের দাদা নেই। আর বাদবাকি দাদাগিরি তাদের বন্ধ করবার জন্য ছাত্রছাত্রীদেরকে রুখে দাঁড়াতে হবে। এই একটা সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রুখে না দাঁড়াও, এরপরে কিন্তু আরেকটা রাজন্যা বা আরেকটা সেই মেয়ে অথবা একটা অভয়া কিন্তু তোমার বাড়ির সামনেও অপেক্ষা করবে। এর জন্য আমি সকলকে অনুরোধ যে এই জায়গাটাকে আপনারা মাথায় রাখুন। বেশ, কিন্তু অদ্ভুত বিষয় এই যে জঙ্গল শেখ, যার নাম বারবার উঠে আসছে, এই জঙ্গল শেখ যতদিন বালি খাদান তার নিয়ন্ত্রণে ছিল, অথবা বলা যায় যতদিন তিনি তৃণমূলে ছিলেন ততদিন কিন্তু বালি খাদান তার দখলেই ছিল। কিন্তু অর্থাৎ বালি খাদান যারা দখল করবে তারাই তৃণমূলে থাকবে, অর্থাৎ বালি খাদানের সমার্থক হয়ে উঠছে তৃণমূল। যেদিন থেকে তিনি তৃণমূল থেকে বেরিয়ে গেলেন
তারপর থেকেই কিন্তু বালি খাদান তার আর নিয়ন্ত্রণে রইল না। রাজুদা, তাহলে কি বালি খাদান সমর্থক তৃণমূল? এগুলো সব এক একটা বিরোধীদের যখন লজ্জায় মুখ দেখাবার জায়গা পায় না, বারবার ইলেকশনে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে, এত মিথ্যা অপপ্রচারের পরেও মানুষ যখন এদেরকে জবাব দেয় তখনও যখন লজ্জা হয় না, তখন এই সমস্ত কথা বলে বালি, চুন, সিমেন্ট এই সমস্ত কথা বলে এরা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করে। আসলে তৃণমূল কংগ্রেসের 2011 ক্ষমতা এসছে, 2025 চলছে। আপনি যে কোনো একটা লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে কোনো একটা কোর্টে মামলা দেখান যেখানে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে দোষী সাব্যস্ত করা হয়েছে, একটা মামলা পাবেন না দোষী সাব্যস্ত করা হয়েছে। যেগুলো হচ্ছে সেগুলো মিডিয়া ট্রায়াল হয়েছে, মিডিয়া পারচেস করে রেখেছে ভারতীয় জনতা পার্টি টাকা দিয়ে। একটা ভালো খবর সারাদিন একটা পাবেন না, অথচ বাংলার প্রত্যেকটা, বাংলার 90% মানুষ এই তৃণমূল কংগ্রেসের এই 75টা প্রকল্প দ্বারা উপকৃত ডেলি। সেখানে কোনো একটা খবর নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চুন, সিমেন্ট, বালি, ইট, কয়লা এই সমস্ত বিজ্ঞাপন দিয়ে এই বিজেপি যারা আছে তারা টাকা পয়সা দিয়ে চ্যানেলগুলোকে পারচেস করে একটা মিথ্যা অপপ্রচার করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তৃণমূল কংগ্রেস কোনো রকম দুর্নীতিকে টলারেট করে না। কোনো বিষয়ে আমি স্পেসিফিক জানতে চাইছি যে তাহলে আপনি বলছেন যে এই ঘটনার সঙ্গে বালি খাদানের ক্ষমতার কোনো তৃণমূল কংগ্রেসের সাথে কোনো তৃণমূল কংগ্রেসের সাথে কোনো অনৈতিক দুর্নীতি কোনো কাজের সাথে কোনো 350 কিলোমিটার পর্যন্ত কোনো যোগাযোগ নেই। যেগুলো করে এরা সব মিথ্যা। মানে তার মানে আপনি বলছেন যে চাকরি হারারাও তাহলে মিথ্যা কথা বলছেন? চাকরি হয়নি, এই যে চাকরি হারা তারা যে আজকে রাজপথে এত দিন ধরে আন্দোলন করছেন তাদের পুরোটাই নিরর্থক। যাদের চাকরি হারা, যারা চাকরি খেয়েছে তারাই আজকে গলা ফাটাচ্ছে, যারা চাকরি খেয়েছে তারাই আজকে চাকরি এতে জন্য গলা ফাটাচ্ছে। তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার চাকরি দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে, যাতে চাকরি না যায় সেরকম চেষ্টা করেছে। যারা জেলে রয়েছে তারা মানে এখন কেন্দ্র সরকারের হাতে সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্র সরকারের হাতে সেন্ট্রাল এজেন্সি, তারা তৃণমূল কংগ্রেস করলে পারি তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলে পড়ে, তাদের দুর্নীতি প্রমাণ করতে লাগে না। তৃণমূল কংগ্রেস করে এটাই অপরাধ, এর জন্যই তাদের তৃণমূলের নেতাদেরকে ধরতে হয়। ইলেকশন সামনে আসছে 2026, আরো বহু তৃণমূল নেতাকে ধরবে, মাঝে দেখবেন একটু ধরপাকড় কম আছে কারণ ইলেকশন নেই, সামনে ইলেকশন আসছে আবার ধরে না খুব একটা। রাজুদা, পুলিশ তো তৃণমূল নেতাদের ধরে না, মানে তাদের চৌহদ্দির মধ্যেই পৌঁছতে পারে না। অনুব্রত কুকথা কাণ্ডে তো আমরা দেখলাম উল্টা যিনি অভিযোগ করছেন তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়ে গেছে, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি তো বহাল তবিয়তে আছেন। মনোজিৎ মিশ্র বহাল তবিয়তে এতদিন তার কুকীর্তি নিজে একেবারে নিজের রাজত্ব কায়েম করেছিলেন। মনোজিৎ মিশ্র কথা বলা হচ্ছে, সেখানে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের 2017 সালে ছিল, তাকে 17 সাল ধরে এখন তাকে টানা হচ্ছে তৃণমূল কংগ্রেস করতে। গভর্নিং বডির সিদ্ধান্ত বলে একটা জিনিস আছে, সেই সিদ্ধান্তেই কাউকে শেখায়নি যে তুমি এটা করো। সে দায়িত্ব নিয়ে সে করেছে, অপরাধ করেছে, তার বিরুদ্ধে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এমন তো করেনি যে তৃণমূল করে বলে পুলিশ ব্যবস্থা নেয়নি, পুলিশই তো ব্যবস্থা নিয়েছে। এই রাজ্যেরই তো পুলিশ, এই শাসক দলেরই তো পুলিশ, যে তারা ব্যবস্থা নিয়েছে শাসক দলের নেতাদের উপরে। এখানে তো বিজেপি নেতাদের সিবিআই বা ইডি ধরে না কোনোদিন শুনিনি। এত দুর্নীতি সারা ভারতবর্ষে রয়েছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, কোথাও ধরে না। অরিজিৎ বাবু, আপনার বক্তব্য। হ্যাঁ, কি সুন্দর অম্লান বদলের কথাগুলো বলছিলেন, মানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মানে স্পোক্স পার্সন এরকমই হওয়া উচিত। মানে কুণাল বাবু যেমন মানে ঠিক একই রকম ভাবে বলছিলেন, খুব ভালো লাগছিল শুনতে। আমার একটাই প্রশ্ন, তাহলে ওই খাটের তলা থেকে যে 52 কোটি টাকার বান্ডিল 500 নোট বেরোলো, সেগুলো তাহলে পার্থবাবুর কষ্ট অর্জিত ধন বলতে হবে নাকি? উনি পরিশ্রম করে ওই টাকা রোজগার করেছিলেন, করে খাটের তলায় সেন্ট্রাল এজেন্সির দায়িত্বটা প্রমাণ করা কার টাকা? সেই টাকা অর্পিতার বাড়িতে টাকা পাওয়া গেছে, কেন্দ্র সরকারের এজেন্সি টাকাটা সিজ করেছে। কেন্দ্র সরকারের এজেন্সি এখনো প্রমাণ দিতে পারেনি টাকাটা পার্থবাবুর না অর্পিতা। কেন্দ্র সরকার সাজিয়ে রেখে দিয়ে তারপর সিজ করেছে বলতে চাইছেন নাকি? না না, টাকাটা কার? মানুষ তো জানতে চায় টাকাটা কার টাকা, প্রমাণ তো দেবে কেন্দ্র এজেন্সি যারা গ্রেফতার করেছে, যারা উদ্ধার করেছে। এখনো তো প্রমাণই দিতে পারছে না কার টাকা। আপনার বাড়ি থেকে টাকা পাওয়া গেলে সেই টাকার হিসাব তো অন্য লোকে দেবে। তো মানুষ তো জানতে চায়, আমরা তো সাধারণ মানুষ, আমরা জানতে চাই যে ইডি টাকাগুলো উদ্ধার করলে টাকাগুলো এলো কোথা থেকে, কার টাকা। আপনাকে একটাই কথা বলতে চাই আমি, যে উনি এই যে কথাগুলো বলছেন জিরো টলারেন্স, আমরা বলছি না, আমাদের বলার প্রয়োজন পড়ছে না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক একজন কর্মী, ছোট বোন রাজন্না হালদার, যিনি এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ব্লু আইড ডটার, আমরা সাধারণত ব্লু আইড বয় বলে, আমি ব্লু আইড গার্ল বা ব্লু আইড ডটার বলছি, যার মাথায় হাত রেখে মমতাময়ী আশীর্বাদ করতেন, সে আজ মুখ
কণ্ঠে রোজ 3 বার করে বলছে তৃণমূল কংগ্রেস থেকে তাকে যখন ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়েছে তখন আজকে তিনি বিপ্লবী হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসে থাকার সময় কোনো বিপ্লবী দেখা যায়নি। আর কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ থাকবে কি করে? তার হাত খরচা মাছহারার ব্যবস্থা তো জিবির মানে তৃণমূল কংগ্রেসের এগেইনস্টে যারা বলবে তারা বিরাট বড় বিপ্লবী, এই তো গল্প আপনাদের। এই তাণ্ডব চালানোর জন্য এই মনোজিৎ, এই জঙ্গল শেখ, এই তুফান সর্দার, এরাই আপনাদের সম্পদ। এই যে বোমাটা আজকের যে টপিক ছিল, আমি সঞ্চালিকাকে বলছি, এই যে যিনি মারা গেছেন, আমি দেখছিলাম নামটা বরকত কারিকর। বরকত কারিকর, আমি জানি না এই মিস্টার কারিকর কিসের কারিগর, বোঝাই যাচ্ছে উনি কিসের কারিগর। বীরভূমের নানুর থেকে তাকে আনা হয়েছিল, এবং শুধু উনি নন, ওনার সাথে আরো 4 জন সহযোগী। এই যিনি বলেছেন পুলিশের মাথায় বোম মারতে, সেই অনুব্রত মণ্ডল এই নানুরের সর্বময় দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। তা এই বাইরে থেকে লোক এনে বোম বাঁধার এই শিল্প, এতে আমাদের বিগত 3 দশকে, আপনি হয়তো একটু পরেই বলবেন, যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে টোটাল 562টা বাচ্চা শুধুমাত্র এই বোমের আঘাতে মারা গেছে। আর তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো একটা উপনির্বাচনে জেতার পর উল্লাস মিছিল থেকে একটা 10 বছরের ক্লাস 4-এর ফুটফুটে একটা বাচ্চা তমন্না, তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো একটা বোমা, সকেট বোমা মেরে। এরপরও এখানে বসে উনি কথা বলছেন, উনি বলছেন প্রশাসন আছে, মুখ্যমন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী আছে। সত্যি নির্লজ্জতার শেষ সীমা এনারা অতিক্রম করে যাচ্ছে। আমি একটাই শুধু কথা, আপনি যেটা বললেন প্লিজ, আমি শুধু একটাই শেষে কথা বলতে চাই, যে ভানুবাগের কথা মনে আছে? ভানুবাগ, সেই এগরা 2023, সেই ভানুবাগ এখন অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। বাজি তৈরির কারখানার নামে যে পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে বোমা শিল্পের আতুর ঘর করে তুলেছিল সেই ভানুবাগ, সেই ভানুবাগ যাকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই ধরনের লোক জেলের ভিতরেই থাকবে, সেই ভানুবাগ আজকে খোঁজ দিয়ে দেখুন, তিনি পূর্ব মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এই বোমা বিস্ফোরণ, এই শব্দবন্ধন গুলো নিয়ে কথা বলতে হচ্ছে। এবং সেখানে অরিজিৎ বাবু আপনিও তুলে ধরলেন যে সম্প্রতি দেখা যাচ্ছে একটা ডকুমেন্টারি সিনেমায় বিবিসি এই পরিসংখ্যান তুলে ধরেছে, যে সেখানে দেখা যাচ্ছে যে বাংলায় 562 জন শিশু বোমায় ইনজিওর্ড হয়েছে, এবং সেই জায়গা থেকে বেশ কিছু অংশ, অর্থাৎ ভালো একটা অংশ, তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। অর্থাৎ বোমা শিল্প কতটা ভয়ানক। আপনাকে একটু ছোট করে অ্যাড করে দিই, এই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো, এই যে ছোট ছোট শিশুগুলো নিহত বা আহত হয়েছে, এর ম্যাক্সিমাম কেস, আমি রিপোর্টটা পড়েছি, এই রিপোর্টটা ডকুমেন্টারিটা তৈরি করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। তার যিনি রিসার্চ স্কলার রয়েছেন সৌভিক বিশ্বাস, এবং তার সাথে 2 জন সহযোগী ডিটেইল স্টাডি রিপোর্ট দিয়েছেন। তাতে তিনি ছত্রে ছত্রে দেখিয়েছেন যে এই যে বাচ্চাগুলোর কথা বলছিলেন যারা আহত বা নিহত হয়েছে, তারা অধিকাংশ হয়েছে হয় কোনো পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে, বা কোনো পরিত্যক্ত বাগানে খেলতে গিয়ে, বা কোনো পরিত্যক্ত স্কুল বারান্দায় খেলতে গিয়ে, অর্থাৎ যেখানে সুযোগ পেয়েছে সেখানেই তোলামুলিরা, সেখানেই লোকালয়ের কাছেই বোমাগুলোকে বিছিয়ে রাখা হয়। এবং এই ঘটনা আমরা কিন্তু বেশ কয়েকটা নির্বাচনেও দেখেছি। আমি ব্রেকের পর সন্দীপার কাছে ফিরছি, একটা ব্রেক নিয়ে আবার ফিরছি আলোচনা, সঙ্গে থাকুন। ফেরাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আমি একেবারে পোস্ট এডিটের শেষ পর্বে এসে গেছি, আমার কাছে খুব সময় কম। সন্দীপ, আপনার কাছে যাব যে প্রশ্ন নিয়ে, যে আমরা এই সাম্প্রতিককালে যে নামগুলো উঠে আসছে, একদিকে মনোজিৎ মিশ্র, আবার দেখা গেল জঙ্গল শেখ, কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনা ঘটার পর তৃণমূল সাসপেন্ড করে দিচ্ছে, তখন বলা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ নেই। কিন্তু জঙ্গল শেখের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, সেখানে 2014 সালে দেখলাম আমরা যে খুনের ঘটনায় তার নাম উঠে এসছে, আবার 2015তেই আমরা দেখলাম তৃণমূলের টিকিটে তিনি কাউন্সিলর হন পুরো ভোটে জিতে। তো আসলে মানে খুনের অভিযোগ থাকলেও কেউ প্রার্থী হতে পারে, সেখানে তৃণমূলের ছাকনিটা তাহলে কোথায়, আদৌ কি আছে? আচ্ছা সঞ্চালিকা দেবী, প্রথম কথা হচ্ছে আমি কংগ্রেসের প্রতিনিধি না, আমি কংগ্রেসের মুখপাত্র। তো রাজুবাবু প্রতিনিধি হয়ে এসছে, রাজুবাবু যেটা বলবেন তৃণমূল কংগ্রেসে সেটার দায়িত্ব নেবেন না, আমি যেটা বলবো সেটার দায়িত্ব আমার পার্টি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজুবাবু যেভাবে কথাগুলো বলছিলেন যে তৃণমূল এরকম একটি ধোয়া তুলসী পাতার দল, মনে হচ্ছিল নেলসন ম্যান্ডেলার দলের কেউ কথা বলছে। আর যারা এই জঙ্গল শেখরা আছে, বা ধরুন যারা অনুব্রত মণ্ডলরা আছে, ওরা হচ্ছে সব স্বামী বিবেকানন্দের বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, সেজো ছেলে, মানে একদম মানে বললো রাজুবাবু বলে না 350 মিটারের মধ্যে অপরাধ
নিয়ে তৃণমূলের মধ্যে দূর 350 মিটারের মধ্যে কোনো রকম কোনো যোগাযোগ নেই, 350 মিটারের বাইরে থেকে যোগাযোগটা আসে। ওই 350 মিটারটা তো হচ্ছে শুধুমাত্র কালীঘাটের টালির চালা, ওই 350 মিটারের মধ্যে তো কোনো অপরাধ হবে না। ওটার বাইরে 350 মিটারের বাইরে যে গোটা পশ্চিমবঙ্গটা আছে, যে গোটা পশ্চিমবঙ্গের মাটিটাকে ওরা মাটিতে ওরা দৌরাত্ম্য সৃষ্টি করে রেখেছে, যে অপরাধ প্রবণ মানে মাফিয়াদের জঙ্গলরাজ বলুন, মাফিয়াদের মরুদ্যান বলুন, যাই বলুন ক্রিয়েট করে রেখেছে, স্বর্গোদ্যান ক্রিয়েট করে রেখেছে। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে আবারও বলছি, আপনারা প্রত্যেকদিন এটা নিয়ে চ্যালেঞ্জ করছেন, আপনাদের মুখের ফেনা উঠে যাবে, কিন্তু তৃণমূল হাসবে আপনাদেরকে দেখে যে ভাই ওই তো আমরা তো ভোট পেয়ে আসছি, যেন যেরকম ভাবে তৃণমূলীরা বলে যে বিপুল ম্যান্ডেট পেয়ে এসছি, মানে বোমা বাঁধা, বিরোধীদের উপর আক্রমণ করা, বাচ্চাদেরকে খুন করা, বাচ্চাদেরকে মারা, বা ধরুন কোন জায়গায় নিজেদের দলের লোকেদেরই মাথায় বন্দুক ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে ফেলা। মালদার বাবলু বাবু মাননীয় একজন তৃণমূলে মেরেছে সামতিবাড়ি। তো এইগুলো করে তৃণমূল আসলে কিছুই না। তৃণমূল পশ্চিমবঙ্গটা যে 50 বছর এগিয়েছিল সে 50 বছর পেছনে নিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে দিনের পর দিন অন্ধকারে ঠেলে দিচ্ছে। তৃণমূলের একটাই লক্ষ্য, ভাই প্রথমে ভেবেছিল আমরা 5 বছরের জন্য এসেছি, জানি না থাকতে পারবো কিনা বেশি দিন, ইচ্ছে মতো টাকা লুটো। তারপরে আবার 5 বছর কোনো মতে এসে গেল, তারপরেও আবার পরের 5 বছর থাকতে পারবো কিনা, টাকা লোটো। আবার 5 বছর হয়ে গেছে যে ভাই এরপরে থাকতে পারবো কিনা, কেননা যেভাবে মাননীয়ার শারীরিক অবনতি ঘটছে, আমরা চাই উনি সুস্থ থাকুন, কিন্তু তারপরে ওই রাস্তা ধরে রাখতে পারবে কিনা সেজন্য আরো টাকা লোটো। এই টাকা লুটতে 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 এরকম একটা জায়গায় চলে গেছে এখন টাকা এবং তৃণমূল, বালিখাদান তৃণমূল, কয়লা খনি তৃণমূল, মানে মমতার শাসনে মানুষের অদ্ভুত বিষয়। এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন তৃণমূলেরই এক প্রাক্তন কাউন্সিলরের নামে। আমরা গত 2 দিন আগেই দেখেছি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীদের হাতেই। তো প্রায়শই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের হাতেই আক্রান্ত হচ্ছে তৃণমূল, অর্থাৎ তৃণমূলের শত্রু এখন তৃণমূল। কি বলবেন অরিজিৎ বাবু? আমি একটু বলি। বেশ রাজু, আপনার কাছে ফিরবো। অরিজিৎ বাবু, দেখুন সংক্ষেপে, আমাদের কাছে সময় খুব কম। আমার একটা কথা মনে পড়ে যায় যে আমাদের বিরোধী দলনেতা মানে বারংবার বলেছিলেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, সবচেয়ে বড় কারণ হচ্ছে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচাবার জন্য, এবং সেটা সব রকম অ্যাঙ্গেল থেকে, শুধু খুন নয়, খুন, ধর্ষণ, তোলাবাজি, সমস্ত কিছু। আমি একটা ছোট্ট লোকাল উদাহরণ দিই। আমি দমদমের ছেলে, এই দমদমের পাশ দিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে গেছে, সেখানে খুব ছোট, এই জাস্ট সপ্তাহ 2 আগে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দুপাশে একদিকে সাউথ দমদম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের দোর্দণ্ড প্রতাপ কাউন্সিলর গোপা দেবী এবং উল্টো দিকে উত্তর দমদম পুরসভার দোর্দণ্ড প্রতাপ চেয়ারম্যান বিধান বিশ্বাস, তাদের দুজনের এই রিয়েল এস্টেটের তোলাবাজির দৈরথে এক্সপ্রেস ইন বলে একটি বারের মধ্যে গুলি চললো। গুলিটা খেলো কে? ওখানকার একটি ছেলে পিন্টু রুদ্র, যে মরমর অবস্থায় হাসপাতালে ভর্তি হলো। প্রতিটা জায়গায়, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গায় তৃণমূল তার নিজের মধ্যে এখন খেয়েই তোলাবাজি, এটা এমন চরম সীমায় পৌঁছেছে। সমস্যাটা হচ্ছে এই পাপের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই যে কেন, দেখুন, ক্রাইম একটা সাইকোলজিক্যাল অ্যাবারেশন, এটা আমরা আইনের ভাষায় বলি যে এটা একটা এক্সেপশন, সোশ্যাল এক্সেপশন, সমস্ত সোসাইটিতে আছে, ছিল এবং থাকবে। কিন্তু যারা সমাজের কর্তা ব্যক্তি, যারা নেতৃত্ব, তাদের উচিত এই মানসিকতাটাকে কার্ভ করা। পশ্চিমবঙ্গে কিভাবে এই ক্রিমিনাল মানসিকতা কার ভাবে বলুন তো? এত কিছু আলোচনা হচ্ছে, যেটা দিদি বলছিলেন যে গলা শুকিয়ে যাবে, এত আলোচনা হচ্ছে, এত কিছু সামনে আসছে, এত মানে আমাদের হাতে একেবারে সময় কম। রিতেশদার পরে রাজুদাকে নিয়ে শেষ করব। ঝামেলা করবে, বলতে দেবেন। রিতেশদা প্লিজ, রাজুদা খুব সংক্ষেপে প্লিজ, আমাদের সময় কম, প্লিজ সবাইকে বলতে সুযোগ দিতে হবে প্লিজ। না আমি একটা জিনিস যেটা বলি, যেটা হচ্ছে মানুষ যেটা বুঝতে হবে যে তৃণমূল বিনামূল্যে মানুষকে সব দেবে, পারলে টাকাও দেবে, কিন্তু কোনোদিন শিক্ষাটা দেবে না। সঠিক শিক্ষা তৃণমূল দেবে না এই কারণেই যে যদি মানুষ, যদি আগামী প্রজন্ম যদি শিক্ষিত হয়, মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে মানুষ প্রশ্ন করা শুরু করবে, মানুষ তার বাজে কাজে বিরোধিতা করা শুরু করবে। শুধু নিউজ টাইমের যারা দর্শক পোস্ট এডিট দেখছেন তাদেরকে আমি জোরাত করে অনুরোধ করছি
যে আমি সিপিএম বা কংগ্রেসের কথা ধরছি না, কারণ হিসাবে নেই। গুগলে একটা টাইপ করুন সব থেকে বেশি খুন কোন রাজ্যে হয়। 1 নম্বর পাবেন ইউপি, দ্বিতীয় পাবেন এমপি, তৃতীয় পাবেন রাজস্থান, চতুর্থ পাবেন বিহার, পঞ্চম পাবেন মুম্বাই। সবকটা বিজেপি শাসিত রাজ্য। সব থেকে বেশি ধর্ষণ কোন রাজ্যে হয়? 1 নম্বর পাবেন রাজস্থান, 2 নম্বর পাবেন এমপি এবং 3 নম্বর পাবেন আপনি এমপি মধ্যপ্রদেশ। তিনটেই আপনার বিজেপি শাসিত রাজ্য। সব থেকে বেশি ব্লাস্ট কোন রাজ্যে হয়? গুজরাট। অর্থাৎ এই যে খুন, ধর্ষণ এবং ব্লাস্ট, এগুলো গুগলে যদি কেউ টাইপ করে তাহলেই বোঝা যাবে যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতেই হয়। পশ্চিমবাংলার কোথাও কোনো নাম নেই। অর্থাৎ গুগল বলে দিচ্ছে এরা ভুল বুঝিয়ে বিজেপি কতদিন থাকবে। মানুষের হাতে স্মার্টফোন রয়েছে, সবাই গুগল টাইপ করে দেখে নিতে পারে। এই রাজ্য প্রশাসন নিরপেক্ষ বলে একটা দুটো ঘটনা ঘটে, সেটাকে নিয়ে এরা মার্কেটিং। কিন্তু এই পরিসংখ্যান দিয়ে এই ঘটনার জাস্টিফিকেশন হয় না রাজুদা। সানন্দা, আমি একটু বলি, এই পরিসংখ্যান দিয়ে না, এই পরিসংখ্যান দিয়ে তামান্নার মার সামনে যাক, গিয়ে বলুক যে আমরা আমাদের এই পরিসংখ্যানের জন্য তৃণমূল কংগ্রেস তোমার মেয়েকে মেরেছে। এইটা হচ্ছে মূল বিষয়। অভয়ের মা বাবার কাছে গিয়ে বলুক যে এই পরিসংখ্যান তোমার মেয়েকে মেরে দিয়েছে। আর কত মৃত্যু, আর কত বোমা বিস্ফোরণ এবং আর কত রক্ত ঝরতে দেখবে বাংলা। আমাদের কারোর কাছে সেটা কাম্য নয়। আমরা এখানেই শেষ করছি পোস্ট এডিট। আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং প্রতিটি মুহূর্তে নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।